টেস্ট আর টি-20 ফরম্যাটে যেমনই হোক না কেন ওয়ানডে বাংলাদেশ দলের জন্য সবসময় খানিকটা স্বস্তির জায়গা ছিল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম 2 ওয়ানডে হারের পর সেই চেনা ওয়ানডেতেও বাংলাদেশকে খুঁজে পাওয়ার গেল না। 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনো ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ এবং গত 6টি ওয়ানডে সিরিজের মধ্যে 5টিতেই বাংলাদেশকে হারতে হলো এবং এর মধ্যে ঘোষণা হয়ে এলো টি-20 স্কোয়াডের জন্য অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, যেখানে তিনি ওয়ানডেতে রান পাচ্ছেন না। লিটনকে কেন টি-20 অধিনায়ক করা হলো এবং ওয়ানডেতে তিনি কেন রান পাচ্ছেন না, এটা নিয়ে আজকে আমি কথা বলবো। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আসাদুজ্জামান লিটন। সবাইকে স্বাগতম প্যাভিলিয়নের এপিসোডে। শুরুতেই যেটা বলছিলাম, লিটনের কথা বলছিলাম, গত 2টি ওয়ানডেতে আমরা যদি লিটনের পারফরমেন্সটা একটু দেখি, 2 ওয়ানডেতেই তিনি কিন্তু পুরোপুরি ব্যর্থ। একটি ওয়ানডেতেও তিনি সিঙ্গেল ডিজিট পার করতে পারেননি এবং সর্বশেষ যে ওয়ানডেতে তিনি আউট হয়েছেন সেটা অবিশ্বাস্য রকম ধুকতে 19 বলে 4 রানের একটি ইনিংস তিনি খেলেছেন, যে ইনিংসে 19টি বলের মধ্যে একবারও তাকে কিন্তু আমরা দেখেছি স্বচ্ছন্দ মনে হয়নি। লিটনের কাছে একটু আসতে চাই, ওয়ানডেতে লিটন কেন খারাপ করছে সেটা নিয়ে আমি একটু পরে আসি, কিন্তু ওয়ানডেতে আসলে লিটনের ফর্মটা এই মুহূর্তে বা এই বছরে কেমন? এখানে যদি শুরুতেই বলতে হয়, লিটন দাস কিন্তু পুরোপুরি অফ ফর্ম বলে তিনি চলতি বছর 4টি ওয়ানডে খেলেছেন, রান করেছেন মাত্র 6। তিনি একজন টপ অর্ডার ব্যাটার, ওপেনিং খেলেন বা ওয়ান ডাউনে খেলেন, তার কাছ থেকে কিন্তু সবাই চাই বড় একটা ইনিংস। সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তিনি চলতি বছর প্রথমে 2টি ওয়ানডে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে 2টি ম্যাচেই রানের খাতা খোলার আগেই আউট, অর্থাৎ ডাক। তারপর আফগানিস্তান সিরিজে ছিলেন না বিভিন্ন কারণে, যাই হোক। এরপর যে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছে সেখানে কিন্তু তার উপর অনেক আশা ছিল যে তিনি হয়তো বা একটু ভালো করবেন, কারণ টেস্টে উনি মোটামুটি ভালো ব্যাটিং করেছেন, কিন্তু ওয়ানডেতে আবার সেই ব্যর্থতাই। তো এইখানে যা দেখা যাচ্ছে, 14 বছর 4 ইনিংসে মোট 6 রান এবং ওভারঅল যদি দেখা হয় 2022 সালের 25শে ফেব্রুয়ারি সর্বশেষ 3 অঙ্কের দেখা পেয়েছিলেন লিটন দাস। এরপর থেকে তার কোনো সেঞ্চুরি নেই ওয়ানডেতে, অর্থাৎ দেশের একজন প্রথম সারির ব্যাটসম্যান হিসেবে তাকে গণ্য করা হয়, তার কাছে সেরকম প্রত্যাশা সবার, কিন্তু তার কাছে প্রায় 1.5 বছরের বেশি সময় কোনো বড় ইনিংস নেই। সো এই হচ্ছে মোটামুটি লিটন দাসের অবস্থা। এখন আমরা যদি, আপনি বলছিলেন যে লিটন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, আমরা জানি তিনি বাদ পড়েছিলেন ওয়ানডে স্কোয়াড থেকে, এরপর একটা লম্বা সময় তিনি আসলে ওয়ানডে ফরম্যাটের একটু বাইরেই ছিলেন। এই সিরিজে তার উপর বড় আশা ছিল, কারণ এই সিরিজে আমরা জানি মুশফিক, হৃদয় এবং শান্ত, বাংলাদেশের যে মূল 3 ওয়ানডে ব্যাটার তাদের কেউই এই সিরিজে নেই, কিন্তু তাদের অনুপস্থিতিতেও লিটন ব্যর্থ এবং সেই ব্যর্থতার মাসুলটা হয়তো বাংলাদেশকে দিতে হয়েছে 2 ইনিংসেই। বাংলাদেশ দল আমরা দেখেছি প্রথম ওয়ানডেতে একটু বড় স্কোর করলো, 300-এর কাছাকাছি, পরের ওয়ানডেতে আসলে এই রানটা যথেষ্ট হচ্ছে অনেক কম ছিল, যেটা মাহমুদুল্লাহ বা আমরা দেখেছি যে তানজিম সাকিব যদি ব্যাটিংটা না করতেন তাহলে আরো অনেক কম হতো। যাই হোক, লিটন যেভাবে আউট হয়েছেন, যেটা বলছিলাম, দ্বিতীয় ওয়ানডেতে 19 বলে 4 রানের ধুকতে ইনিংস এবং যে বলটি তিনি, যদি আমরা খেয়াল করেন যে বলটি তিনি খেলেছেন, অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে তিনি ক্যাচ তুলে দিয়েছেন। লিটন বডি পজিশনটা আসলে তার কোথায় ছিল, মানে আপনি যেটা বলছিলেন একটু আগে যে তার টেকনিক্যাল প্রবলেমটা আসলে কেমন ছিল এখানে? এখানে লিটনের ব্যাটিংয়ে পরিষ্কার যে বিষয়টা দেখা যাচ্ছে, তার কনফিডেন্সের অভাব স্পষ্ট। মানে তিনি টেস্টে যাই করুক, যখন ওয়ানডে ফর্মেট চলে আসছে উনি কিভাবে খেলবেন উনি হয়তো নিজেই বুঝতে পারছেন না, যেটা লিটনের অনেকটা পুরোনো সমস্যা বলা যেতে পারে, যে তিনি প্রিমেডিটেটেড শট খেলতে চান। তিনি আগে থেকে ঠিক করে রাখেন যে আমার ব্যাটার রান আসছে না, আমি হয়তো এইভাবে করলে রান করতে পারবো। তো উনি যেহেতু ডান হাতে ব্যাটার, ওনার সবচেয়ে বড় যে সমস্যা যে উনি ফুটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। উনি খেলতে যাচ্ছেন হয়তো বা উনি আগে থেকে ঠিক করে রাখছেন যে অফ স্টাম্পে খেলবেন, তিনি আগেই অফে চলে যাচ্ছেন বা একটু হয়তো বা সাফল করছেন, সবসময় করছেন না, কিন্তু যখন করছেন বোলাররা যদি একটু তারা অন্যরকম বল করছেন, হয়তো বা তার জোনে বল করছেন না, বা মানে তার উইক পয়েন্ট যেগুলো সেগুলো এই জায়গাটায় বল করলে তখন তিনি অপ্রস্তুত হয়ে যাচ্ছেন এবং সেই কারণে তিনি আর ব্যাটে বলে করতে পারছেন এবং দেখা যাচ্ছে ওই সময়টাই উনি আউট হয়ে যাচ্ছেন। এবং প্রথম ওয়ানডে তো আমরা দেখেছি একটা কিন্তু বটম এজ হয়েছিল, যদিও সেটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা আবেদন করেনি, আলজারে জোসেফের বলে আবেদন করলে কিন্তু তখনই তার ইনিংসটা শেষ হয়ে যেত, কিন্তু তারপরও তিনি স্টাম্পের বাইরে, অফ স্টাম্পের বাইরে একটি বল দিয়ে, যেখানে আপনি যেটা বারবার বলছেন যে তার বলের ব্যালেন্সটা ঠিক নেই এবং তার প্রিমেডিটেড শট খেলার যে প্রবণতা, সহজ কথা তার একেবারে আত্মবিশ্বাস নেই, বিশেষ করে সাদা বলে, নতুন বল। 2 ইনিংসে আমরা দেখেছি তাকে ওপেনিংয়ে নামতে হয়নি, বরং প্রথম ইনিংসে, প্রথম ওয়ানডেতে তাকে কিছুটা পরে নামতে হয়েছিল, কারণ সৌম্য তানজিদ মোটামুটি একটা ভালো শুরু এনে দিয়েছিলেন। যদিও দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য শুরুতে আউট হয়ে যাওয়ার পর তাকে একরকম নতুন বলে ফেস করতে হয়, কিন্তু 3 নম্বরে নেমেও তিনি কিন্তু সাফল্য পাচ্ছেন না।
তাকে ওপেনিংয়ে নামানো হয়েছে ওয়ানডেতে, সেখানেও তিনি বারবার ব্যর্থ হওয়ার পর তাকে এবার 3-এ নামা হলেও সেখানেও তিনি সাফল্য পাননি। সেক্ষেত্রে হয়তো 5-এ নামালে তার জন্য একটা অপশন হতে পারতো, কিন্তু আমরা জানি যে শান্ত, মুশফিক, রিয়াদ যখন ফিট হয়ে ফিরে আসবেন তখন তার জন্য সেখানে ব্যাটিং করাটা, এবং রিয়াদ তো আছেনই, বেশ কঠিন হবে। এখানে যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই সেখানে দেখবো যে ওপেনিং 1 এবং 2 এই দুটি পজিশনে মোটামুটি 32 গড়ে ব্যাট করছেন লিটন দাস করেছেন। 3-এ যখন তিনি খেলেন তার গড়টা নেমে আসে 19-এ, এবং 4 নম্বরে ব্যাট করেছেন তিনি 20 গড়ে। অথচ এই একই খেলোয়াড় যখন 5 নম্বরে ব্যাট করেছেন, যদিও 4টে ইনিংস, কিন্তু এখানে তার গড় 56, অর্থাৎ তিনি বল একটু পুরনো হয়ে এলে আমরা যেটা টেস্টে দেখতে পারি, টেস্টে তিনি কিন্তু 6-7 এই জায়গায় ব্যাট করছেন, তো বল যখন একটু পুরনো হয়ে আসে উনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো হয়তোবা তার জন্য এটা একটু সুইটেবল প্লেস হতে পারে, কিন্তু টিম ম্যানেজমেন্ট এটা ভাববে কিনা বা তিনি নিজেও নিচে খেলতে চাইবেন কিনা সেটা একটা আসলে বড় প্রশ্ন। এবং একই সঙ্গে টি-20তে তিনি অধিনায়ক হলেন, এবং মজার ব্যাপার কালকে যখন আমরা টি-20তে তার অধিনায়ক হওয়ার সংবাদটা পেলাম ঠিক তখনই তিনি 19 বলে 4 রান করে মাত্র আউট হয়ে গেলেন। খুবই কাকতালীয় একটা ব্যাপার। এখন এইখানে আসলে টি-20তে আমরা যদি বাংলাদেশের স্কোয়াডটা একটু দেখি, সেখানে একরকম কারা কারা আছেন, মানে টি-20তে আসলে কোনো অপশন ছিল লিটনকে অধিনায়ক করা ছাড়া? অপশনের কথা যদি বলতে হয়, অভিজ্ঞতা দিক থেকে শুধু তাসকিন আহমেদ ছিলেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে তাসকিন আহমেদের উপর টিম ম্যানেজমেন্ট আসলে কমাতে যাচ্ছে, মানে তিনি সবগুলো ম্যাচে খেলবেন সেই গ্যারান্টি আসলে তারা দিতে পারছে না। তাসকিনকে টেস্ট ম্যাচে খেলানো হয়েছে একটা সম্ভবত, এবং কালকের ম্যাচে দেখেছি আমরা তাকে রেস্ট দেওয়া হয়েছে, তো সেখানে হয়তো টি-20তেও তাকে হয়তো সব ম্যাচ খেলানো হবে না। তো এই চিন্তা থেকে হয়তো যে একটা সিরিজের জন্য যেহেতু শান্ত আমাদের নিয়মিত শান্ত বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নেই, তো তার জায়গাতে লিটন দাসকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, যদিও এই ক্ষেত্রে আর কি পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে না। একটি ম্যাচ মাত্র লিটন অধিনায়কত্ব করেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল এবং লিটন দাস নিজেও ভালো করতে পারেননি, ডাক মেরেছিলেন। তো বাংলাদেশের আশা থাকবে যে অতীতের সবকিছু ভুলে এই সিরিজটা যেন একটু ভালো ব্যাক করতে পারে। এখন আমরা যদি শেষের দিকে চলে আসি, শেষ পর্যন্ত আপনি যেটা বলছেন যে তাসকিন ছাড়া আমরা জানি এই সিরিজেও টি-20 সিরিজেও শান্ত নেই, হয়তো তৌহিদ হৃদয়কে দেওয়া যেতে পারতো, তিনিও নেই। এর বাইরে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য অধিনায়ক দেওয়ার মতো কোনো অপশন নেই, কিন্তু লিটনের জন্য নিশ্চিতভাবে সেটা একটু চাপ বাড়াবে, কারণ টি-20তেও তিনি যে খুব ভালো করছেন সেটাও বলা যায় না। টি-20 তার পারফরমেন্স স্ট্যাট কি বলছে? টি-20তে তার যদি লিটনের স্ট্যাট দেখা হয় সেখানে দেখা যাচ্ছে 2024 সাল এবছর মোট 17টি ইনিংস তিনি খেলেছেন, রান করেছেন 292, তার স্ট্রাইক রেট 103, একজন টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে। বর্তমানে যেটা দেখা যায় যে প্রত্যেকটি দলের 130 প্লাস থাকে, প্রত্যেকটি দলের ওপেনাররা বিধ্বংসী সুর এনে দেন, সেখানে লিটন দাসের 103 স্ট্রাইক রেট কোনোভাবেই মানে ভরসা করার মতো না। তো মানে ভরসা বলা যায় বা জাস্টিফাই বলা যায়, যেটাই হোক, একজন টপ অর্ডার ব্যাটার, তার গড় আহামরি না, 17 ইনিংসে মাত্র 292 রান। তো তার কাছ থেকে আসলে ব্যাটিংয়ে একদিকে তিনি ফর্মে নেই, আফগানিস্তানের বিপক্ষে এবছর একটি হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু এর বাইরে তার পারফরমেন্স আরো খারাপ। সো আমরা যদি যেটা বলছিলেন যে টি-20তে যে খুব ভালো অবস্থানে, ওয়ানডে থেকে কিছুটা বেটার, স্লাইটলি বেটার, এই বছরে হয়তো তার 30-এর বেশি ইনিংস আছে 3টা, কিন্তু সবকিছু মিলে সেখানেও যে খুব ফর্মে আছেন সেটাও বলা যাচ্ছে না। সো লিটনের উপর আরও চাপ বাড়বে নিশ্চিতভাবেই। এবং আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, শুধু একটি কথা মনে করে দিতে চাই, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একটু না বললেই নয় এই আলোচনায়। যদিও বাংলাদেশ যে খেলা খেলেছে সেখানে আসলে রিয়াদকে নিয়ে কথা বলাটা হয়তো একটু অন্যরকম শোনাতে পারে, কারণ রিয়াদ আরও একবার বিপর্যয়ের মুখে তিনি দেখিয়েছেন, তিনি ভাল ধরেছেন। আমরা গত 1 বছরের পারফরমেন্সই দেখছিলাম, 2023 বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপেও তিনি বাংলাদেশের হয়ে একমাত্র বলার মতো পারফরমেন্স আসলে করতে পেরেছেন, একটি সেঞ্চুরি ছিল। গত 3টি ম্যাচে, গত 3টি ইনিংসে তার 50 আছে আমরা দেখেছি। টেস্ট এবং টি-20তে তিনি এই মুহূর্তে আসলে নেই, ওয়ানডেতে তিনি একমাত্র এখন খেলছেন, এবং সেখানেই তিনি আসলে এখনও তার যে পারফরমেন্স সেটা হয়তো তাকে আসলে ভরসা দেবে, এবং বাংলাদেশকে আসলে এই জায়গাতে যে কাজটা করা দরকার রিয়াদ সেটাই করে চলেছেন। কালকের ম্যাচটা যদি আমরা একটু ধরি, যে শুরুতে স্লো খেলছিলেন, কারণ দরকার ছিল সেই পরিস্থিতিতে স্লো খেলা, এবং তানজিম সাকিবকে নিয়ে যখন একটা হাত খুলে খেলা শুরু করছিলেন তখনই আসলে তিনি আউট হয়ে গেলেন দুর্ভাগ্যজনকভাবে। সো রিয়াদকে নিয়ে হয়তো আমরা সামনের কোনো ভিডিও তার বিশদ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ চাইবে এই ধবল ধোলাইটা এড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেজন্য লিটনকে সবার আগে জ্বলে উঠতে হবে, এবং টি-20 সিরিজের কঠিন একটি পরীক্ষা অপেক্ষা করছে তার সামনে, যেখানে একরকম তাকে অনভিজ্ঞ একটা দলের নেতৃত্ব দিয়েই তাকে মাঠে নামতে হবে। সো দেখা যাক কেমন করেন। সামনের সেই ভিডিওগুলোতে আরও বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।